টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী 10 লাখ মানুষ পড়েছেন নানা সংকটে। সুনামগঞ্জে নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পানিবন্দী মানুষরা ইতিমধ্যে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। জেলার 6 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। মৌলভীবাজারে ধলাই নদীর 3টি স্থানে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এদিকে নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় 40টি গ্রামের নিম্নাঞ্চল ডুবে বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এখনও অব্যাহত রয়েছে জিঞ্জিরাম, ধরণী ও কালজানি নদীর পানি বৃদ্ধি। দর্শক, বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী শেখ সিরাজুল ইসলাম। সিরাজ, এই মুহূর্তে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন, আর স্থানীয় প্রশাসন আসলে এই বন্যা কবলিত মানুষদের জন্য কি পদক্ষেপ নিচ্ছে? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর উপজেলার শমশননগর সড়কে। মৌলভীবাজার জেলার অধিকাংশ নদ নদীর পানি কিছুটা নেমে আসলেও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর প্রত্যন্ত অঞ্চলে আমি গতকালকে সরজমিন ঘুরে আসছি। আসলে মানুষ খুব অসহায় অবস্থায় আছে। গৃহপালিত পশু পাখি সহ অন্যান্য যে আসবাবপত্র নিয়ে অনেকে আবার এক কাপড়ে ঘর থেকে বের হয়েছেন। মানবতর জীবনযাপন করে তারা কিন্তু আশ্রয় কেন্দ্র বা স্কুলে বা আত্মীয় স্বজনের বাড়িতে তারা কিন্তু উঠেছেন। আসলে তাদের এই কষ্ট লাঘব করতে এখন পর্যন্ত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বা কোনো সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী তারা পাননি বলে আমাদেরকে অভিযোগ করেছেন। অন্যদিকে জেলা প্রশাসক গতকাল আমাকে রাতে জানিয়েছেন যে মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত 450 টন ত্রাণ সামগ্রী এসেছে, কিন্তু 3 লক্ষ থেকে 3.5 লক্ষ মানুষ পানিবন্দী। এই 3.5 লক্ষ মানুষের জন্য কিভাবে এই 450 মেট্রিক টন দিয়ে মানুষের খাদ্য নিবারণ করা যায়? আমি আরেকটু জানিয়ে রাখি, বিশেষ করে আমাদের মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর, খাউয়াদিঘি এবং হাইল হাওরের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে এই অঞ্চলের মানুষ যে পরিমাণ বসবাস করতেছে কষ্টের দুর্ভোগে, তারা আসলে কঠিন অবস্থায় আছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানিয়েছেন পানিবন্দী হাজার হাজার মানুষ। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে শেষ তথ্য। আমি যাচ্ছি স্টুডিওতে। সিরাজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবার আমরা যাব উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে। সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, মৌলভীবাজার থেকে সহকর্মী যুক্ত হয়ে যেমনটি জানাচ্ছিলেন বন্যার পরিস্থিতি, রংপুরে আসলে পরিস্থিতি কেমন দেখছেন, আর স্থানীয় প্রশাসন আসলে কি ধরনের উদ্যোগ নিচ্ছে বন্যা কবলিত মানুষদের জন্য? ফসল, আসলে আমি শুনছিলাম মৌলভীবাজার খবর, আসলে তিস্তার পানি কিন্তু সময়ের বিবর্তনে কমে এবং বাড়ে। গতকালই তিস্তার পানি প্লাবিত হয়েছিল গঙ্গাচড়ার বেশ কিছু গ্রাম, কিন্তু আজকে সকাল থেকে পানি নেমে গেছে। আমি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। আমি রয়েছি গঙ্গাচড়ার বিনবিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনি দেখছেন যে পানিতে গতকালকে এখানে ভরপুর ছিল, আজকে পানি নেমে গেছে এবং ঘরবাড়ি থেকেও পানি নেমে গেছে, অর্থাৎ পানি কিন্তু অনেকটাই নেমে গেছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে যে পানি এখনো বিপদসীমার উপরে যায়নি, এখনো 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কিন্তু কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই কথা যদি আপনাকে বলি যে কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার উপরে রয়েছে এবং গাইবান্ধা তো তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি বন্যা কবলিত হয়ে পড়েছে লালমনিরহাটের কয়েকটি গ্রাম এবং কুড়িগ্রাম এবং গাইবান্ধা সহ রংপুরের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে এগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে। আমাদের গঙ্গাচড়ার নিউজ 24 যিনি প্রতিনিধি রয়েছেন সুজন, আপনার কাছে জানতে চাই যে গতকাল আপনি দেখেছেন এখানে পানি ছিল, আজকে পানি নেই, আসলে
এই সংক্ষিপ্ত আকারে বলবেন যে কেন এই এরকম হচ্ছে? আসলে তিস্তার পানি ঘন্টার মধ্যে বাড়ে, আবার ঘন্টাখানেকের মধ্যে নেমে যায়। আসলে এটা পানি তিস্তার নিয়ম। আসলে আগা দিন যদি পানি দেখি আমরা পরের দিন আসে দেখি পানি পাই না, এটাই তিস্তার ভাঙা করার নিয়ম। আর তিস্তার চরের যারা মানুষ আছেন তারা এই যে বন্যার কারণে এই আগের দিন আসে পানি, পরের দিনেই নেমে যায়। এটা আসলে যদি এখানে একটা বাঁধ তৈরি হতো, বেরি বাঁধ তৈরি হতো, তাহলে হয়তো বা এই বন্যা কবলিত এলাকার মানুষগুলো এই যে আশ্রয় নিয়ে উপরে আছে, আশ্রয়ের কেন্দ্রে আছে, তাদের কিন্তু এই সমস্যাটা হতো না যদি একটা বেরি বাঁধ হতো আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে গণমাধ্যম কর্মী এবং নিউজ 24 গঙ্গাছড়া উপজেলা প্রতিনিধি সুজন আহমেদের সাথে। তিনি বলছিলেন যে তিস্তার পানি সময়ের বিবর্তনে কিন্তু কমে এবং বাড়ে, এবং একটি বাঁধ হলে কিন্তু এই তিস্তার পানিতে কোনো গ্রাম প্লাবিত হওয়ার কিন্তু সম্ভাবনা কম থাকে। তাহলে আরেকটি বিষয় বলে পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি যতই কমছে ভাঙ্গন কিন্তু তীব্র আকার ধারণ করছে, অর্থাৎ উত্তরাঞ্চলের নীলফামারী, গাইবান্ধা এবং বেশ কিছু জায়গায় লালমনিরহাট এবং কুড়িগ্রাম বেশ কিছু জায়গায় তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। তাহলে এই ছিল আমার কাছে ফসল, রংপুর থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।